আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অনিয়মের অভিযোগে 2 হলে ভোট গ্রহণ বন্ধ। নির্বাচনে সিসিটিভি ও বডি ক্যামে সায় নেই ইসির। দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। পিটার হাসের কোম্পানি থেকে এলএনজি কিনবে সরকার। সাময়িক বরখাস্ত কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভিন। বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরছে বাংলাদেশ দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে শহীদ তাজউদ্দিন আহমদ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের ভোট গ্রহণ বন্ধ করেছে শিক্ষার্থীরা। ছবিযুক্ত ভোটার তালিকা না থাকা এবং ভোট দেয়া শেষে আঙুলে কালির চিহ্ন না রাখায় শহীদ তাজউদ্দিন হলের প্রায় আধা ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে ছবিসহ ভোটার তালিকা সংযুক্ত করার পর আবার ভোট গ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12টায় বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা অনিয়ম কারচুপির অভিযোগে ভোট গ্রহণ বন্ধ করে। এই সময় হলে প্রভোস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হতে দেখা গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, ব্যালট পেপারে একজনের ছবির জায়গায় আরেকজনের ছবি বসিয়ে খুব সহজে ভোট কারচুপি করা যাবে। এছাড়াও ভোটারদের হাতে ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেয়া হচ্ছে না। তাই বিষয়টি আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। এ কারণে ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশকে বডি ক্যাম না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠির জবাবে এ বিষয়ে তাদের কিছু করণীয় নেই বলে জানিয়ে দিয়েছে সাংবিধানিক এই সংস্থাটি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো ইসির উপসচিব রাশিদুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং পুলিশকে বডি ক্যাম না দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরার প্রয়োজন হবেই। পুলিশকে বডি ক্যাম দেওয়া হলে সেটাও শান্তিপূর্ণ ভোট আয়োজন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সহায়ক হবে। সম্প্রতি নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, সিসিটিভি ও বডি ক্যাম নিয়ে ইতোমধ্যে 3-4টি সভা করা হয়েছে। এগুলো একদিনের জন্য আউটসোর্স করেও ভাড়ায় পাওয়া যায় না। আবার এতগুলো ক্যামেরা কেনাও যৌক্তিক নয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল জানান, ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ক্যাম বিষয়ে সাধারণ মানুষ আশান্বিত ছিল, কিন্তু নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তারা নিজেরা সিদ্ধান্ত নিতেই পারে। তবে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিলে ভালো হতো। জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ জানান, সিসিটিভি ও বডি ক্যাম সরবরাহ করার দায়িত্ব তো সরকারের, কাজী এ বিষয়ে ইসি সিদ্ধান্ত নেওয়া মানে তারা ভোট ডাকাতি নির্বাচন করতে চায় এমন প্রশ্ন তোলেন তিনি। ডাকসু নির্বাচনে সিসিটিভি ক্যামেরা ছিল বলেই কারচুপির কোনো অভিযোগই টেকেনি, কাজেই জাতীয় নির্বাচনেও সিসি ক্যামেরা লাগবেই। এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, ভোটার ও পুলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ভোট কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা রাখার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইসি বডি ক্যামেরা না রাখার সিদ্ধান্ত নিলে নির্বাচন অনিরাপদ হয়ে পড়বে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতের বাজারে ইলিশ মাছ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও তা রাজ্যের বিশাল চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। তাই প্রতি বছর গুজরাট অথবা মিয়ানমার থেকে ইলিশ আমদানি করতে হয়। বিশেষ করে দুর্গাপূজার আগে ইলিশের চাহিদা অনেক বেড়ে যায়। বাজারে এই চাহিদা মেটাতে প্রতি বছর পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে ইলিশ আমদানির বিশেষ অনুমতি চেয়ে থাকেন। অন্তর্বর্তী সরকার নীতিগতভাবে ভারতে 1200 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য $12.05 নির্ধারণ করা হয়েছে। 2014 সাল থেকে বাংলাদেশের স্থানীয় চাহিদা বিবেচনা করে তৎকালীন সরকার ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে 2019 সাল থেকে প্রতি বছর দুর্গাপূজার আগে পশ্চিমবঙ্গে আবার ইলিশ পাঠানো শুরু হয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে দীর্ঘমেয়াদী জ্বালানি আমদানি চুক্তি করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে বাংলাদেশে এলএনজি সরবরাহকারী মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে এই চুক্তি হয়েছে, যার আওতায় 15 বছরে ধাপে ধাপে 1 কোটি টাকার এলএনজি সরবরাহ করবে কোম্পানিটি। ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস বর্তমানে মার্কিন এই কোম্পানির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কর্মরত আছেন। তিনি রাষ্ট্রদূতের চাকরি ছেড়ে এক্সিলারেট এনার্জিতে যোগ দেওয়ার পর থেকে বাংলাদেশে কোম্পানিটির ব্যবসা ক্রমেই বড় হচ্ছে। সরকারের সঙ্গে চুক্তি অনুসারে 1,04,550 কোটি টাকার এলএনজি সরবরাহ করবে এক্সিলারেট এনার্জি। আগামী বছর থেকে 15 বছরব্যাপী 232 কার্গো এলএনজি সরবরাহ করবে মার্কিন এই বহুজাতিক কোম্পানি। আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি ক্রয়ে মার্কিন এই কোম্পানিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে এই খাতের অন্যান্য পণ্য, বিশেষ করে ডিজেল আমদানির কথাও ভাবছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য জানান। জানা গেছে, চুক্তিটি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ বিধানের অধীনে করা হয়েছে। 2023 সালের 23 নভেম্বর এই চুক্তি স্বাক্ষর হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিদ্যুৎ জ্বালানি খাতের বিশেষ বিধানের অধীনে থাকা একাধিক চুক্তি বাতিল করলেও এটি করেনি। কারণ হিসেবে বলা হয়েছে, মার্কিন এই কোম্পানির সঙ্গে চূড়ান্ত চুক্তি হওয়ায় আইনগত বাধ্যবাধকতার কারণে সেটি বাতিল করা যায়নি। চুক্তি অনুযায়ী এক্সিলারেট এনার্জি 2040 সাল পর্যন্ত বছরে 0.85 থেকে 1 মিলিয়ন টন এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে। এর মধ্যে 2026-2027 সালে 28টি কার্গো আমদানি করা হবে। পরে 2028 থেকে 2040 সাল পর্যন্ত বছরে 16টি করে কার্গো আসবে। এতে গড় বার্ষিক খরচ দাঁড়াবে প্রায় $600 মিলিয়ন। দীর্ঘমেয়াদী চুক্তি ছাড়াও এক্সিলারেট স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করছে। এ পর্যন্ত প্রায় $637 মিলিয়ন মূল্যের 16টি কার্গো এলএনজি সরবরাহ করেছে কোম্পানিটি। ভবিষ্যতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে বছরে $200 মিলিয়ন মূল্যের বেশি স্পট কার্গো সরবরাহ করার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় আলোচিত কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভিনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। ওই সাংবাদিকের মামলায় আদালত সাবেক ওই ডিসিকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর আদেশের পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত 8 সেপ্টেম্বর সুলতানা পারভিনকে বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, সুলতানা পারভিন গত 2রা সেপ্টেম্বর কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে ফৌজদারি মামলায় জামিন প্রার্থনা করলে আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন। সরকারি চাকরি আইন 2018 এর 39-এর 2 ধারা অনুযায়ী সরকার তাকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা প্রয়োজন ও সমীচীন মনে করে। এই কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। নেপালে রুদ্ধশ্বাস 3 দিন কাটানোর পর বাংলাদেশ বিমান বাহিনীর পাঠানো বিশেষ একটি বিমানে করে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সদস্যরা। সেখানে যাওয়া প্রায় 20 জন সাংবাদিকের পরিস্থিতিটাও ছিল একই রকম। নেপালে চলমান অস্থিরতার ফলে সবাই ছিলেন চরম আতঙ্কের মধ্যে। বাংলাদেশ দলের নেপাল সফর ছিল 2 ম্যাচের। তার প্রথমটা গোলশূন্য ড্র করে দল প্রস্তুতি নিচ্ছিল পরের ম্যাচের। এরপরই পরিস্থিতি বদলে গেল। নেপালের জেনজি বিক্ষোভ চূড়ান্ত রূপ নিল। ফলে বাংলাদেশ নেপালের দ্বিতীয় ম্যাচ বাতিল করতে হলো। সঙ্গে সঙ্গে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ার ফলে জামালদের দেশে ফেরাও যায় আটকে। বাংলাদেশ দলকে নিয়ে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনের একটি বাস পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় ঠিক 8:45 বিমানবন্দরে এসে পৌঁছায়। তাদের নিতে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটটি দুপুরে নেপাল ত্রিভুবন বিমানবন্দরে পৌঁছায়। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।